আহ ইউজেস অফ ইউজ টু, এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ একটা ফ্রেজাল ভার্ব আর কি। তো প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, কথাটা বোঝার চেষ্টা করবেন, খুব ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন কি বলছে। আর এই অভ্যাসগুলোর ভিতর কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসলে অভ্যস্ত হয়ে যাবে। এই বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এ ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজি করতে হয় তা আমাদের জানা প্রয়োজন। তো এই জায়গায় আমরা প্রথমে শিখব যে ইউজ টু এর ব্যবহারটা কিভাবে হয়ে থাকে। এর তিনটা সেন্স আছে, প্রত্যেকে একটু এই জায়গার উপর ফোকাস করবেন, একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট, আই এম গোয়িং টু শো ইউ অ্যাবাউট দিস থিংস, জাস্ট ওয়েট মিনিট। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, এখানে তো দেখেন, বোঝার চেষ্টা করেন, যেটা বলছিলাম আপনাদেরকে, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করত, কেউ কোনো কাজ করতে অভ্যস্ত ছিল, এটা বোঝায়। সেটা কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। সাবজেক্ট মনিরা, ইউজ টুটা হচ্ছে সেমি মডাল ভার্ব, রিড এটা আমার মেইন ভার্ব। সো ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেস ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। শি, দেন ইউজ টু, এরপর রাইটটা হচ্ছে আমার মেইন ভার্ব, ইউজ টু অক্সিলারি ভার্ব। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। যখন আপনি এগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাবেন তখন কি করবেন? দেখেন, এখানে ইউজ টু যেহেতু মডাল অক্সিলারি বলছি, তো এর সাথে নট বসানো যায়। আবার এই বাক্যগুলোকে নেগেটিভ করার জন্য ডিডের ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেহেতু এটা অন কাইন্ডস অফ পাস্ট সেন্স ক্রিয়েট করে। সো ইউ ক্যান সে দ্যাট আমি ধূমপান করতাম না। আই ইউজ নট টু স্মোক, অর আই ডিডেন্ট ইউজ টু স্মোক। মনি গান শুনতো না। মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, অর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি টিভি দেখতো না। রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, অর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন ডিড সাবজেক্টের আগে আসবে, আর ডিড বসালে ইউজড আর থাকবে না, কিন্তু ওটা ইউএসএ ইউজ হয়ে যাবে। যেমন ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। তুমি কি নদীতে সাঁতার কাটতে, এটা কাটতে পারো হবে না, এটা হচ্ছে তুমি কি নদীতে সাঁতার কাটতে। ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে, ঠিক আছে। এরপরে কি বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন। আহ নীলু কি সকালে ঘুমাতো। দেখেন কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় হওয়ার হামেশা বলে থাকি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা করতে পারি না। ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং। ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন। ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি। ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি। তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন। এবার অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, অর্থাৎ বর্তমানে কোনো একটা কাজ করতে অভ্যস্ত আছে বোঝালে আমরা মূলত কিসের ব্যবহারটা করব?
অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝায়। জাস্ট ভিতরে ইউজ টু নামের একটা ফ্রেজাল ভার্ব যুক্ত হবে, যার মিনিং বা সেন্সটা এরকম হবে যে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ করতে কেউ অভ্যস্ত আছে, কারো কোন একটা কাজ করা অভ্যাস। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আবার এ ধরনের বাক্য যখন নেগেটিভ হয়, তখন এখানে যেহেতু অ্যাম ইজ আর মেইন সেন্টেন্সে আছে, তো জাস্ট ওর সাথে নট বসালেই হয়ে যাবে। যেমন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। কেমন দাঁড়াচ্ছে দেখেন, লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা isn't used to gossiping with boys, isn't অর্থাৎ is not, লুনা isn't used to gossiping with boys। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়, they aren't used to swimming in the river, they aren't used to swimming in the river। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়, মিস্টার জাকির isn't used to eating rice, মিস্টার জাকির isn't used to eating rice। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। যখন আপনি কোশ্চেন করবেন, অ্যামিজারটা সাবজেক্টের আগে আসবে। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি, ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি। তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট, আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস, আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। তো এইভাবেই বাক্যগুলো তৈরি হয়ে থাকে। আমি সবই দেখিয়ে দিচ্ছি, আবারও আমি দেখাবো আলাদা করে, জাস্ট একটু আগে এখান থেকে দেখেন বোঝেন। এবার ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এইটা প্রকাশ করার জন্য দেখেন আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই শ্যাল বি এর জায়গায় এখানে শ্যাল বা উইল গেট দেওয়া, গেট, এই গেট বি ভার্বের কাজ করে, অর্থাৎ এই গেটের পরিবর্তে আপনি এখানে বি দিলে সেটা ভুল হবে না, এখানে বি ইউজ করতে পারেন। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার ভিতরে ইউজ টু শব্দটা আসবে। সেন্সটা কেমন, ডেফিনেশনটা কেমন? কোন একটা কাজ কেউ ইন ফিউচারে বা ভবিষ্যতে করতে অভ্যস্ত হয়ে যাবে, ইন ফিউচারে বা ভবিষ্যতে। মানেটা কি? মানেটা হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আপনি শহরে থাকেন, হঠাৎ গ্রামে চলে গেলেন, গ্রামে দেখছে যে সেখানে মানুষ নদীতে গোসল করে। তো আপনার দাদা বা আপনার নানা বলছে যে তুমিও নদীতে গোসল করতে যাও, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। আপনার নদীতে গোসল করার অভ্যাস নেই, তো সে বলছে ইউ উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। আপনার একটা চাকরি হয়েছে, আপনার অফিসটা অনেক দূরে, আপনি করতে চাচ্ছেন না, আপনার বাসা থেকে অনেক দূরে আপনার অফিস। আপনার আম্মু বলছে যে তুমি অফিসে যাও, চাকরিটা করো, যেতে যেতে অভ্যাস হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। এই যে সেন্স, এই সেন্সটা প্রকাশ করার জন্য উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day, জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ, ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে, দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক, দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months, ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। তো এইভাবে ইউজ টু ভার্বের ব্যবহার হয়। অর্থাৎ আমি যদি সবগুলো সেন্স একবার আপনাদেরকে বলি, সেটা কেমন হতে পারে দেখেন। হি ইউজ টু
প্লে ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে সে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল, মানে সে ফুটবল খেলতো। হি ইউজ টু প্লে ফুটবল। এই জায়গাটাতে আমি যদি বলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এইখানে আমি যদি বলি যে হি ডিডন্ট used to play football. That is the negative one. He didn't used to play football. সে কি ফুটবল খেলতে অভ্যস্ত ছিল? Just did he used to play football? Did he used to play football? That is the interrogative sentence. সে কি ফুটবল খেলতে অভ্যস্ত ছিল না? তখন আমাদের কি হবে? যে didn't he used to play football? এই হচ্ছে আমার এটার চারটা সেন্টেন্স, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ সহ। এবার আমি বলছি যে অতীত থেকে শুরু করে বর্তমানে কোন একটা কাজ করতে কেউ অভ্যস্ত, সেটা আমি কিভাবে মেনশন করব? জাস্ট হি ইজ, অর্থাৎ অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে সেন্স সেইটাই, বাট ভিতরে ইউজ টু এই ফ্রেজাল ওয়ার্ডটা যুক্ত করা। হি ইজ ইউজ টু, এখানে প্লেজ পরিবর্তে কি হবে? প্লেইং ফুটবল। সে ফুটবল খেলতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু প্লেইং ফুটবল। সে ফুটবল খেলতে অভ্যস্ত নয়। হি ইজন্ট ইউজ টু প্লেই ফুটবল। সে ফুটবল খেলতে অভ্যস্ত নয়। সে কি ফুটবল খেলতে অভ্যস্ত? ইজ হি ইউজ টু প্লেইং ফুটবল? ইজ হি ইউজ টু প্লেইং ফুটবল? সে কি ফুটবল খেলতে অভ্যস্ত নয়? তখন আমি কি বলতে পারি? ইজন্ট হি ইউজ টু প্লেইং ফুটবল? সে কি ফুটবল খেলতে অভ্যস্ত নয়? ইজন্ট হি ইউজ টু প্লেইং ফুটবল? ইজন্ট হি ইউজ টু প্লেইং ফুটবল? সো এই হচ্ছে আমার চারটা সেন্টেন্স এক সেন্সে, অতীত, আর এটা হচ্ছে অতীত থেকে শুরু করে বর্তমান। আরেকটা সেন্স হচ্ছে বর্তমান থেকে ভবিষ্যৎ, যে হি উইল গেট ইউজ টু, হি উইল গেট ইউজ টু প্লেইং ফুটবল। সে ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে যাবে। সে ফুটবল খেলতে অভ্যস্ত হবে না, তাহলে হি ওন্ট, মানে উইল নট, হি ওন্ট গেট ইউজ টু প্লেইং ফুটবল। সে কি ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে যাবে? তাহলে উইল হি গেট ইউজ টু প্লেইং ফুটবল, জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। এরপর কি, যে ওন্ট হি গেট ইউজ টু প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতে অভ্যস্ত হবে না? তো এইভাবে আমাদের এইখানে সেন্টেন্স গুলো তৈরি হয় মূলত। তো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এই তিনটা সেন্সের বাইরে আর কোনো সেন্স আসবে না ইউজ টু ভার্বের ক্ষেত্রে। অন্য কোনো ভাবে অনেকেই করার চেষ্টা করতে পারে, বাট এইগুলো মেইনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। সেইগুলোর একটা প্র্যাকটিস আপনার থাকতে হবে, এই প্র্যাকটিসটা আপনার দরকার। তাহলে ইউজ টু ভার্বের ব্যবহার, অতীতে কেউ কোনো কাজ করতো, অতীত থেকে শুরু করে বর্তমানে কোনো একটা কাজ করতে অভ্যস্ত, আর ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন কি বললাম? কথা ক্লিয়ার? ইউ নিড আ লট অফ প্র্যাকটিস ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ things। আর এই ইউজ টু প্রচুর ব্যবহৃত হয়, প্র্যাকটিক্যাল স্পিকিং বলেন বা রাইটিং বলেন। এই জন্য এই ভার্বগুলোর ব্যবহার একবার জানা থাকলে এখানে খুব বেশি বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না, আমরা খুব দ্রুতই প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশন প্র্যাকটিসের ভিতরে চলে যাব। এটা করাচ্ছি, এরপরে সেমি মডেল প্যাসিভ ভয়েসটা একটু ধারণা দিয়ে আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতরে চলে যাব। বাট এইগুলো হচ্ছে খুবই ইউজফুল স্ট্রাকচার, যেগুলো মোস্ট অফ দ্য টাইম আমাদের রাইটিং বা স্পিকিং এ ব্যবহৃত হয়। সো আই থিঙ্ক we should know about this structure. We should practice more and more practical sentence using this structure. Then it will be very helpful for speaking as well as our writing. আচ্ছা, তো এইবার যে জায়গাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সেমি মডাল অক্সিলারি ভার্ব। মানে এইটাও সেমি মডাল যেটা আপনাদেরকে দেখালাম, তো লেকচার 18। তো লেকচার 19 যেটা দেখেন, সাধারণ সেমি মডাল অক্সিলারি ভার্ব, এই যে নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু, এগুলো আমি আপনাদেরকে বলছি বা দেখিয়েছি। তো এখন মেইন যে বিষয়টা দাঁড়াচ্ছে, মেইন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এই সেমি মডাল অক্সিলারি ভার্ব গুলো ছাড়াও আমাদের এই টেন্স রিলেটেড কিছু, মানে টেন্স বলতে প্রাইমারি অক্সিলারি ভার্ব রিলেটেড কিছু ফ্রেজাল ভার্ব আছে। মানে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলোর সাথে টু যুক্ত করা, অর্থাৎ এম টু, এটাকে একসঙ্গে দুইটা ওয়ার্ডকে বলা হচ্ছে একটা ফ্রেজ, ফ্রেজাল ভার্ব। ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু।
এই প্রত্যেকটা ভার্ব সেমি মডাল অক্সিলারি বলে। এই প্রত্যেকটা ভার্বের একটা মিনিং দেয়। যেমন সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইস টু আর টু ব্যবহার করা হয়। যেমন সাবজেক্ট প্লাস এম টু ইস টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। রুমার প্রত্যহ রান্না করতে হয়। রুমা ইজ টু কুক রাইস ডেইলি। রুমা ইজ টু কুক রাইস ডেইলি। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়। রহিম ইজ টু গো টু অফিস এভরি ডে। রহিম ইজ টু গো টু অফিস এভরি ডে। রহিমকে অফিসে যেতে হয়। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। স্টুডেন্টস আর টু স্টাডি মাস অর্থাৎ কাউকে কোন একটা কাজ করা লাগে। এটা হচ্ছে মূলত এরকম, ইচ্ছা না থাকা সত্ত্বেও দায়িত্ব বা কর্তব্যের খাতিরে বা বাধ্যবাধকতার খাতিরে কোন একটা কাজ করার প্রয়োজন হয়, করতে হয়। এইখানেই মূলত এম টু ইস টু বা আর টু এর ব্যবহার হয়। আর যখন আপনি এগুলো নেগেটিভ করবেন, অ্যাম নট টু, ইজ নট টু বা আর নট টু। রুমাকে রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। রহিমকে অফিসে যেতে হয় না, রহিম ইজ নট টু গো টু দ্য অফিস। ছাত্রদের অধ্যয়ন করতে হয় না, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবেন। যেমন রু- রুমাকে কি ভাত রান্না করতে হয়, এটা একটু ভুল আছে এখানে লেখাটা। রুমাকে কি ভাত রান্না করতে হয়, অর্থাৎ ইজ রুমা টু কুক রাইস। ইজ রুমা টু কুক রাইস। রহিমকে কি অফিসে যেতে হয়, ইজ রহিম টু গো টু অফিস। ছাত্রদের কি প্রচুর অধ্যয়ন করতে হয়, আর স্টুডেন্টস টু স্টাডি মাস। অর্থাৎ অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট, এর পরে গিয়ে কিন্তু টুটা থাকবে, টু কিন্তু সাবজেক্টের আগে আসবে না, তারপর মেইন ভার্ব। এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ওয়াজ টু বা ওয়ার টু এর মানে হচ্ছে কাউকে কোন একটা কাজ অতীতে করতে হতো। আমি এগুলো আবার দেখাই দিচ্ছি, বাট আগে এখান থেকে একটু দেখেন বা বোঝার চেষ্টা করেন। এম টু ইস টু আর টু মানে কাউকে কোন একটা কাজ করতে হয়। এম টু ইস টু আর টু করতে হয়। ওয়াজ টু আর টু করতে হতো, অর্থাৎ অতীতে করা লাগতো। এরকম একটা সেন্স ক্রিয়েট করে। যেমন বোঝার চেষ্টা করেন, আই ওয়াজ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হতো। আই ওয়াজ টু কুক রাইস, আমাকে ভাত রান্না করতে হতো। ইউ ওয়ার টু স্টাডি মাস, তোমাকে প্রচুর পড়াশোনা করতে হতো। ইউ ওয়ার টু স্টাডি মাস, তোমাকে তোমাকে প্রচুর পড়তে হতো। তাহলে এই যে সেন্স গুলো, অতীতে কারো করা লাগতো বা কেউ কোনো কাজ করতো, এরকম একটা মিনিং দিয়ে থাকে। এবার দেখেন, বি সাপোজ টু, এই বি মানে কি, অ্যাম ইজ আর, বি সাপোজ টু বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে এটা যুক্ত থাকলে এম, ইজ, আর, অলস, অয়ার, এখানে শুধু এই তিনটা না, অলস অয়ারও আছে, সাপোজ টু এর ব্যবহার হয়। যেমন রহিমের কলেজে যাওয়ার কথা, রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ। আমার ঢাকা যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু ঢাকা। আমার ঢাকা যাওয়ার কথা। ওকে। করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, করিম ইজ সাপোজ টু গো টু হিজ ভিলেজ হোম। আমাদের বিকাল 4টায় খেলার কথা, উই আর সাপোজ টু প্লে অ্যাট 4 p.m. ইন দ্য আফটারনুন। আর যখন আপনি এগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, জাস্ট ওই অ্যাম ইজ আর অর্থাৎ ওই অক্সিলারি ভার্বগুলোর সাথে নট বসাবেন। অক্সিলারি ভার্বগুলোর সাথে নট বসালে বাক্যগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ এটা আপনার হয়ে যাবে। যেমন দেখেন, রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া, কোথায় গেল, ও, রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না। রহিম ইজ নট সাপোজ টু গো টু দ্য ইউনিভার্সিটি টুডে। আমাদের আজ বই পড়ার কথা না, উই আর নট সাপোজ টু রিড বুকস টুডে। তোমার আজ ক্রিকেট খেলার কথা না, ইউ আর নট সাপোজ টু প্লে ক্রিকেট টুডে। রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, ইজ রহিম সাপোজ টু গো টু দ্য ইউনিভার্সিটি টুডে। আমাদের কি আজ বই পড়ার কথা, আর উই সাপোজ টু রিড বুকস টুডে। তোমার কি আজ ক্রিকেট খেলার কথা, আর ইউ সাপোজ টু প্লে ক্রিকেট টুডে। হ্যাঁ, জাস্ট এটা। আর রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, ইজেন্ট রহিম সাপোজ টু গো টু দ্য ইউনিভার্সিটি টুডে। আমাদের কি বই পড়ার কথা নয়, আরেন্ট উই, আরেন্ট উই সাপোজ টু রিড বুকস টুডে, এখানে উই হবে। তোমার কি আজ
ক্রিকেট খেলার কথা নয়, আরেন্ট ইউ সাপোজ টু প্লে ক্রিকেট টুডে? ওকে, তাহলে এইভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ গুলো আছে। ওয়াজ আর সাপোজ টু মানে কি, অতীতে কারো কোন একটা কাজ করার কথা ছিল, ছিল। অ্যাম টু ইজ টু আর টু করতে হয়, অ্যাম ইজ আর সাপোজ টু করার কথা, অস টু আর টু করতে হতো, ওয়াজ আর সাপোজ টু করার কথা ছিল। যেমন রুমার কলেজে আসার কথা ছিল, রুমা অজ সাপোজ টু, এখানে শুধু সাপোজ না, এটা রুমা ওয়াজ সাপোজ টু কাম টু কলেজ, রুমা ওয়াজ, here you can see, was supposed to come to college। তার সকাল 10টায় আসার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার অ্যাট 10 a.m। আমাদের খেলাটি উপভোগ করার কথা ছিল, উই আর সাপোজ টু এনজয় দ্য ম্যাচ, উই ওয়ার সাপোজ টু এনজয় দ্য ম্যাচ। তার তার আমার কাছে লেখার কথা ছিল, আই ওয়াজ সাপোজ, এটা হবে শি ওয়াজ সাপোজ টু রাইট মি। এটা একটু ভুল আছে, আপনারা এগুলো একটু সংশোধন করে নিয়েন। শি ওয়াজ তার কাছে, ও তার কাছে আমার লেখার কথা ছিল, সরি, ঠিক আছে তাহলে আই ওয়াজ সাপোজ টু রাইট হার অথবা হিম, যেটাই বলেন না কেন এটা ঠিক আছে, সরি, এটা ঠিক আছে। অর্থাৎ তার লেখার কথা ছিল কোথায়, আমার কাছে। এরপর বোঝেন নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে হচ্ছে, আগে এগুলো দেখি আমরা একটু। রুমার কলেজে আসার কথা ছিল না, রুমা ওয়াজ নট সাপোজ টু কাম টু কলেজ, রুমা ওয়াজ নট সাপোজ টু কাম টু কলেজ। এরপরে কি আছে, তার সকাল 10টায় আসার কথা ছিল না, হি ওয়াজ নট সাপোজ টু কাম হিয়ার অ্যাট 10 a.m। হি ওয়াজ নট সাপোজ টু কাম হিয়ার অ্যাট 10 a.m। আমাদের খেলাটি উপভোগ করার কথা ছিল না, we were not supposed to enjoy the match, we were not supposed to enjoy the match। তার কাছে আমার লেখার কথা ছিল না, I was not supposed to write her, I was not supposed to write her। তার কাছে আমার লেখার কথা ছিল না। রুমার কি আজ কলেজে আসার কথা ছিল, অজ রুমা সাপোজ টু কাম টু কলেজ? তার কি এখানে সকাল 10টায় আসার কথা ছিল, অজ ই সাপোজ টু কাম হিয়ার এট 10 a.m। আমাদের কি খেলাটি উপভোগ করার কথা ছিল, ওয়ার উই সাপোজ টু এনজয় দ্য ম্যাচ? তার কি আমার কাছে লেখার কথা ছিল, অজ আই সাপোজ টু রাইট হার, অজ আই সাপোজ টু রাইট হার? এগুলো মুখের উপর রাখতে হবে, অর্থাৎ প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে। যাদের কাছে বইটা আছে প্র্যাকটিস করবেন প্লিজ, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। আর এই পিডিএফ ফাইলটা দিলেও, যাদের কাছে বইটা নেই বা কিনতে পারছে না, পিডিএফ দেখে প্র্যাকটিস করবেন অ্যাটলিস্ট, বা নিজেরা কয়েকটা সেন্টেন্স এইভাবে তৈরি করার চেষ্টা করবেন। কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং এ ব্যবহার করতে হবে সামনে। এই জন্য বলছি, এগুলো যদি চর্চায় থাকে সেটা আপনাদের জন্যই ভালো হবে। শুধু ক্লাস করে সামনের দিকে চলে গেলে হবে না, যতটুকু পড়াচ্ছি যতটুকু দিচ্ছি সেগুলো যাতে প্রপার ওইতে প্র্যাকটিস করতে পারেন, তার জন্য তো একটু টাইমও লাগবে, আমি যে বুঝি সেটা। তো সেই টাইমটুকু আমি দিলে সেটা যেন আপনারা কাজে লাগান, অর্থাৎ প্র্যাকটিসটা যেন করেন। প্র্যাকটিস না করলে ডেভেলপ করা যায় না। এরপর দেখেন হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু। এখানে হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, আরেকটা আছে হ্যাভ টু। আচ্ছা, দেখেন সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলক কোনো কাজ করতে হবে, অর্থাৎ বাংলা ক্রিয়ার সঙ্গে তে হবে যুক্ত থাকলে হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করতে হয়। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু, আদারওয়াইজ হ্যাভ টু। আমাকে খুলনা যেতে হবে, আই হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। আমাদের ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। রহিমের কাজটি করতে হবে, রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। রহিমের কাজটি করতে হবে, রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। তাহলে বোঝার চেষ্টা করেন, এগুলো যখন আপনি নেগেটিভ করব, আপনি হ্যাভ নট টু, হ্যাজ নট টু বলতে পারেন, ভুল না, বাট প্রেজেন্ট গ্রামার বা মডার্ন গ্রামার অনুযায়ী এই ডু নট, ডাজ নট এর ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি ভালো দেখায়। যেমন আমাকে খুলনা যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো টু খুলনা, ইট উইল বি মোর বেটার। আই ডোন্ট হ্যাভ টু গো টু খুলনা। এরপর কি বলছে, যে ছাত্রদের সৎ হতে হবে না, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু বি অনেস্ট। আমাদের ভাত খেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ইট রাইস। রহিমের কাজটি করতে হবে না, রহিম ডাজেন্ট হ্যাভ টু, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন, এই জন্য এখানে ডাজ বসছে। আর যখন ডাজ বসছে তখন আবার কি হচ্ছে দেখেন, যখন আমাদের এই জায়গাটাতে ডাজ বসতেছে, বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু অনেক ভালোভাবে বুঝতে হবে, বিষয়টাকে নেওয়ার চেষ্টা করতে হবে। যখন আমাদের এই জায়গাটাতে ডাজ বসতেছে তখন কিন্তু আর ওই হ্যাজ থাকবে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নেগেটিভ করার ক্ষেত্রে ডাজ বসে, আর মেইন ভার্বটা তখন প্রেজেন্ট ফর্মে চলে আসে, ওই থার্ড পারসন ফর্মে থাকে না। হ্যাজটা কি, হ্যাজটা হচ্ছে হ্যাভ এর থার্ড পারসন ফর্ম। ডাজটা কি, ডাজ হচ্ছে ডু এর থার্ড পারসন ফর্ম। সো এই বিষয়গুলোকে
একটু বোঝার চেষ্টা করতে হবে, এই বিষয়গুলোকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এগুলোর উপরে আমি ক্লাস নিয়েছিলাম, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ওই সবকিছু একই সেন্স বা একই নিয়ম মেনটেন করে আর কি এখানে করতে হয়। তাহলে যখন আপনার ইন্টারোগেটিভ হবে, জাস্ট অক্সিলারি ভার্বটা আগে আসবে। যেমন, ডু আই হ্যাভ টু গো টু খুলনা, ডু স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট, স্টুডেন্টস এটা কিন্তু থার্ড পার্সন বাট প্লুরাল। কথাটা বলছেন, এটা থার্ড পার্সন বাট কি বললাম, প্লুরাল। এই জন্য আমাদের এই জায়গাটাতে কিন্তু ডাজ হবে না, ডু হবে। বোঝার চেষ্টা করেন। এরপর দেখেন, ডু আই হ্যাভ টু ইট রাইস, ডাজ রহিম হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। রহিমের কি কাজটি করতে হবে, ডাজ রহিম হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। যখন আপনি নেগেটিভ ইন্টারেটিভ করবেন, ডোন্ট আই হ্যাভ টু গো টু খুলনা, আমাকে কি খুলনা যেতে হবে না। ডোন্ট আই হ্যাভ টু গো টু খুলনা, আমাকে কি খুলনা যেতে হবে না। বোঝার চেষ্টা করেন, ছাত্রদের কি সৎ হতে হবে না। ডোন্ট স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট, ডোন্ট হ্যাভ, ডোন্ট আই হ্যাভ টু ইট রাইস, আমাকে কি ভাত খেতে হবে না। ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, রহিমের কি কাজটি করতে হবে না। ভালো করে দেন হ্যাড টু, সাবজেক্টকে অতীতে কোন একটা কাজ করতে হয়েছিল, সাবজেক্টকে অতীতে কোন একটা কাজ করতে হয়েছিল অর্থাৎ বাংলা ক্রিয়ার সঙ্গে তে হয়েছিল থাকলে আমার এই স্ট্রাকচারটির ব্যবহার হয়। জসিমকে অফিসে যেতে হয়েছিল, জসিম, আমি কিন্তু এগুলো আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো এর পরের ক্লাসগুলোতে। এর পরের যে ক্লাসটা আমি নিব, আমি আর ক্লাস নিব না, জাস্ট এই পর্যন্ত যেগুলো দেখিয়েছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপরে এইগুলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, টু, আর টু, এম ইজ, আর ওয়াজ, আর সাপোজ টু, এগুলোর উপর আপনাদের প্র্যাকটিস করতে হবে এবং সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখনই। একটা দেখিয়ে দিচ্ছি, সেইটা মেনটেন করে আপনারা করার চেষ্টা করবেন। যদি এটা করতে পারেন, বিশ্বাস করেন এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু ট্রান্সলেট দিস সেন্টেন্সেস ইন ইংলিশ। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। হ্যার ইউ ক্যান সি, জসিমকে অফিসে যেতে হয়েছিল, জসিম হ্যাড টু গো টু দ্য অফিস। আমাকে ভাত রান্না করতে হয়েছিল, আই হ্যাড টু কুক রাইস। আমাদেরকে বই পড়তে হয়েছিল, উই হ্যাড টু রিড বুকস। যখন আপনি নেগেটিভ করবেন, হ্যাড নট টু দেওয়া যায়, বাট ডিড এর ব্যবহার করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওই যে বললাম না, হ্যাভ নট, হ্যাজ নট বলা যায়, বাট ডোন্ট, ডাজেন্ট ব্যবহার করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। সেখানে ডিড ব্যবহার করলে কিন্তু আর হ্যাড থাকবে না, ডিডও পাস্ট, হ্যাডও পাস্ট। ডিড ব্যবহার করলে প্রেজেন্ট ফর্মে চলে আসবে হ্যাডটা, অর্থাৎ হ্যাডের প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ। জসিমকে অফিসে যেতে হয়নি, জসিম ডিডেন্ট হ্যাভ টু গো টু অফিস। আমাকে ভাত রান্না করতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু কুক রাইস। আমাদেরকে বই পড়তে হয়নি, উই ডিডেন্ট হ্যাভ টু রিড বুকস, উই ডিডেন্ট হ্যাভ টু রিড বুকস। ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম। জসিমকে কি অফিসে যেতে হয়েছিল, ডিড জসিম হ্যাভ টু গো টু দ্য অফিস। আমাকে কি ভাত রান্না করতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু কুক রাইস। আমাদের কি বই পড়তে হয়েছিল, ডিড উই হ্যাভ টু রিড বুকস। হ্যাঁ, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে বোঝার চেষ্টা করেন। ডিডেন্ট জসিম হ্যাভ টু গো টু দ্য অফিস, জসিমকে কি অফিসে যেতে হয়নি। ডিডেন্ট আই হ্যাভ টু কুক রাইস, আমাকে কি ভাত রান্না করতে হয়নি। ডিডেন্ট উই হ্যাভ টু রিড বুকস, আমাদের কি বই পড়তে হয়নি। আচ্ছা, এখানে আরেকটা স্ট্রাকচার হচ্ছে উইল হ্যাভ টু। এই স্ট্রাকচারের ব্যবহারটা মূলত কোথায় হয় সেটা আপনাদেরকে আমি একটু বলে দেই। এটা হচ্ছে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের ভিতর, সার্টেইন টাইমের ভিতরে কোনো একটা কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে, এরকম যদি বোঝায়। অর্থাৎ এখানে উইল হ্যাভ টুটা মূলত তেমন কোনো পজিশনে মেনশন করা হয় যেখানে ভবিষ্যতে নির্দিষ্ট একটা টাইমে কাজ করতে হবে, একটা টাইমকে মেনশন করা থাকবে, সেইখানে মূলত উইল হ্যাভ টু হয়। যেমন করিম সাহেবকে আগামীকাল অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে, দেখছেন এই যে আগামীকাল, মিস্টার করিম উইল হ্যাভ টু ইনঅ্যাগুরেট দ্য ফাংশন। ইনঅ্যাগুরেট মানে উদ্বোধন। রহিমকে 21শে ফেব্রুয়ারি একটি গোলাপ ফুল কিনতে হবে, দেখছেন এই যে 21st ফেব্রুয়ারি, রহিম উইল হ্যাভ টু বাই আ রোজ অন 21st ফেব্রুয়ারি। এই উইল নট বললে নেগেটিভ হবে। মিস্টার করিম ওন্ট হ্যাভ টু ইনঅ্যাগুরেট দ্য ফাংশন, রহিম ওন্ট হ্যাভ টু বাই আ রোজ অন 21st ফেব্রুয়ারি। And interrogative, will Mr. Karim have to inaugurate the function, will Rahim have to buy a rose on 21st February. So in this way you can make
negative interrogative or negative interrogative sentences. So I will show you every sentences here. You can see, just wait a minute. আচ্ছা, জাস্ট ওয়েট আ মিনিট। আচ্ছা, একটু সবাই এই জায়গাটাতে মনোযোগ দিন। আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের টেন্স, মডাল, সেমি মডাল এগুলো মেনটেন করে সেন্টেন্স তৈরি করতে হবে। এইগুলো এবার আপনি কিভাবে তৈরি করবেন বোঝার চেষ্টা করেন। আহ জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। খুবই ভালোভাবে এই জায়গাটা একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেন। মনে করেন আমি একটা বাক্য লিখব যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এর যদি আমি পাস্ট টেন্স করি, হি ড্রোভ এ কার, অর্থাৎ সে একটা গাড়ি চালিয়েছিল। তাহলে কি বললাম? হি ড্রাইভ এ কার মানে সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। এবার আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। এরপর হি ইজ, কথাটা একটু বোঝেন, ভালোভাবে বুঝবেন। DRIVING, ড্রাইভিং। যেগুলো আমাদের বেশি প্রয়োজন আমি সেই স্ট্রাকচার গুলোই দেখাচ্ছি। আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন এ কার। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। তো এখন এইটার যে সেন্স, হি হ্যাড ড্রিভেন এ কার, দেখেন, আর হি ড্রোভ এ কার, এইটারও সেম সেন্স। এই জন্য এটার ব্যবহার তেমন বেশি হয় না। অতীতে দুটো কাজ যদি একসাথে থাকে তাহলে একটা এরকম পাস্ট পারফেক্ট লেখা যেতে পারে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। এরপর দেখেন, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার
সিন্স মর্নিং, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। সে সকাল থেকে একটা গাড়ি চালাইতেছে। এই হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি মে ড্রাইভ আ কার, সে গাড়িটা চালাতে পারে, এটা হচ্ছে সম্ভাবনা অর্থে। আর হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে, এটা সামর্থ্য অর্থে, অ্যাবিলিটি। আর একটা হচ্ছে পসিবিলিটি। হি মে ড্রাইভ এ কার মানে হয়তো সে গাড়ি চালাবে, মানে চালাতে পারে মানে চালাবে, হয়তো চালাবে এরকম। সো হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়িটা চালাতেও পারতো, এটা মে এর পাস্ট পসিবিলিটি বোঝায়। হি, দেখেন, ডেয়ার্স টু ড্রাইভ, সে গাড়ি চালানোর সাহস করে বা সাহস দেখায়। হি ডেয়ার্স, হি নিডস টু ড্রাইভ, সরি, ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর দরকার বা প্রয়োজন। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর দরকার বা প্রয়োজন। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। বোঝেন? ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ইজ টু, অস টু, ইজ সাপোজ টু, অস সাপোজ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখানে আর দুইটা স্ট্রাকচার আমি একটু লিখে দিই। হি উড লাইক, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, তো এই উড লাইক টু একসঙ্গে একটা সেমি মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? হি উড লাইক টু ড্রাইভ আ কার, অর্থাৎ সে গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার, অথবা এটাকে বলা যায় উড রাদার ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার। এই যে বাক্যগুলো আমি লিখলাম, জাস্ট এগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা শেখা থেকে কেউ আটকাতে পারবে না। এখানে আমি টোটাল কয়টা বাক্য লিখলাম? টোটাল আমার বাক্য হয়েছে এখানে 28টা, 28। এই যে 28টা বাক্য আমি এখানে লিখলাম, এখানে আহ আর দুটো বাক্য লেখা যায়, মানে এটা উম, এই যে বি সাপোজ টু লিখছি, তো বি গোয়িং টু নামের একটা ভার্ব আছে। যেমন আমি যদি এরকম একটা বাক্য আপনাকে বলি, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে গাড়ি চালাতে যাচ্ছে, মানে এটা কন্টিনিউয়াস টেন্স না, এখানে ইজ গোয়িং টু একসাথে হচ্ছে একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, আর ওই ড্রাইভটা এখানে মেইন ভার্ব। মানে আহ ভবিষ্যতে কোন একটা কাজ কেউ করতে যাচ্ছে, রাইট নাও করতেছে এরকম না। হ্যাঁ, অর্থাৎ একটা কাজ করতে যাচ্ছে মানে করবে। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, এই ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, এটাও একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে, এটা বি গোয়িং টু। অর্থাৎ মনে করেন আমি যদি বলি সে, এই দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা দোকান খুলতে যাচ্ছে, একটা দোকান চালু করতে যাচ্ছে। দেখেন উপরের বাক্যে এই গোয়িং ছাড়া আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এটা মেইন ভার্ব, এখনই সে যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সেন্স কি? যে রাইট নাও বা বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, কেউ কোনো কাজ করতেছে। আর এই যে ই ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর মানে হচ্ছে সে একটা দোকান খুলতে যাচ্ছে, মানে দোকান চালু করতে যাচ্ছে, মানে সে একটা দোকান লঞ্চ করতে যাচ্ছে, মানে ইন ফিউচার বা নিয়ার ফিউচার বা ভবিষ্যতে হয়তো সে একটা দোকান খুলবে, সেই কথা বলছে। অর্থাৎ এখানে এই ওপেনটা আমার মেইন ভার্ব, আর এই ইজ গোয়িংটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা সেমি মডেলের একটা সেন্টেন্স, আর এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এইখানে এইটা একটু সেন্স বুঝতে হয়।
যাই হোক, এই যে 30টা বাক্য আমি লিখছি, এই 30টা বাক্যের নেগেটিভ ইন্টারোগেটিভ ডাবল ইউএস ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই ড্রাইভস এর পরিবর্তে আপনি যদি নতুন আরেকটা ভার্ব নেন, আপনার অবজেক্ট নতুন, তা অটোমেটিক্যালি চলে আসবে। আপনি হি ড্রাইভস এর জায়গায় বলেন হি রাইটস, তাহলে হি রাইটস এর সাথে তো আর কার হয় না, হি রাইটস আ লেটার, হি রোট আ লেটার, হি উইল রাইট আ লেটার, হি ইজ রাইটিং আ লেটার, হি ওয়াজ রাইটিং আ লেটার। এখানে আপনি বলেন ড্র, হি ড্রস, হি ড্রস আ পিকচার, হি ডিউ আ পিকচার, হি উইল ড্র আ পিকচার, হি ইজ ড্রয়িং আ পিকচার। এখানে আপনি আরো একটা নতুন ভার্ব নেন, যে কোনো একটা ভার্ব আপনি নেওয়ার চেষ্টা করেন। হি স্পিক্স, তাহলে হি স্পিক্স ইংলিশ, হি স্পোক ইন ইংলিশ, হি উইল স্পিক ইংলিশ, হি স্পিকিং ইংলিশ, হি ওয়াজ স্পিকিং ইংলিশ। সো এইভাবে মেইন ভার্বের পরিবর্তন করলে অবজেক্ট অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। এখন এই যে 30টা সেন্টেন্স আমি লিখলাম একটা পার্টিকুলার ভার্ব দিয়ে, এইটা যদি আপনারা কেউ লিখতে পারেন, অর্থাৎ এই 30টা সেন্টেন্স আপনি নতুন একটা ভার্ব দিয়ে লিখবেন, এবং এই 30টা সেন্টেন্সের বাংলা অর্থ, অনেকেই এটা এটা বলতে পারবে না সবগুলো সেন্টেন্সের একসঙ্গে বাংলা অর্থ, যেটা আপনারা খাতায় লিখবেন। আমি আপনাদের গ্রুপটা কই, আপনাদের গ্রুপটাতে আমি পাঠিয়ে দিচ্ছি এই 30টা সেন্টেন্সের বাংলা অর্থ আপনারা ট্রান্সলেটেড বাংলা অর্থ আপনারা খাতায় লিখে দিবেন, এবং এক্সাক্ট বাংলা অর্থ লেখা লাগবে। কিন্তু অনেকে কিন্তু এটা পারে না, অনেকে বোঝে না। এটা যদি কেউ করতে পারেন, জাস্ট এইটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করে সামনের দিকে এগোতে হবে। যেমন আজকে আমি আপনাদের পড়াইছি কোন জায়গা থেকে, দেখেন এই ইউজ টুটা পড়াইছি, এবং এই যে ইজ টু, ওয়াজ টু, সাপোজ টু, গোয়িং টু, হ্যাড টু, হ্যাভ টু, এগুলো পড়াইছি। তো এইগুলোর বাংলা প্লাস এটা করতে যদি আমাদের 3 দিন 4 দিন সময়ও লাগে, অর্থাৎ নেগেটিভ ইন্ট্রোগেটিভ সহ, একবার যদি এটা শিখে যেতে পারেন, একবার যদি এটা করতে পারেন, আপনি যে কোনো একটা বাক্য বাংলায় ভাবলে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। তো আমি আরেকবার এদের অনুবাদ করে দেই, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তারপর আপনারা এটা নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা আপনাদের কনভার্সেশন গ্রুপে দিবেন, আর নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবেন। আগে প্রত্যেকটা বাংলা অ্যাকচুয়াল বাংলা মিনিং করার চেষ্টা করবেন। যেমন কি বলছি, হি ড্রাইভস আ কার, বাংলা কি, সে একটা গাড়ি চালায়। আর নতুন একটা ভার্ব দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে? নতুন, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। আমি ইংলিশে কথা বলতে পারি না কেন, টাইমের পরিবর্তন করতে পারি না, এই পরিবর্তনটা বুঝতে হবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছিল, মানে চালাচ্ছিল, অতীতে কোন একটা কাজ কেউ করছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার মানে সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাইতেছে। হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি মে ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। এটা হচ্ছে সম্ভাবনা অর্থে। হি মাইট ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতেও পারতো, সে একটা গাড়ি চালাতেও পারতো। হি ডেয়ারস টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার বা প্রয়োজন। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার অর উড রাদার ড্রাইভ আ কার, তার বরং গাড়ি চালানো ভালো, তার বরং গাড়ি চালানো ভালো। এখানে আরেকটু বোঝেন, হি ওয়াজ টু ড্রাইভ আ কার, এই যে ওয়াজ টু, তাকে গাড়ি চালাতে হতো। হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে হবে। এটা অতীতে কেউ কিছু করতো, হতো, করতে হতো, হতো। আর এটা হচ্ছে হয়েছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার হবে, আর হি ইজ টু ড্রাইভ আ কার হয়, গাড়ি চালাতে হয়।
হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, গাড়ি চালাতে যাচ্ছিল। তাহলে এই কাজগুলো আপনারা কমপ্লিট করবেন। বুঝতে পারছেন আমি কি বললাম? কথা ক্লিয়ার? আমি পাঠিয়ে দিয়েছি সেন্টেন্স গুলো।